কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে শারদীয়া শুভেচ্ছা। তো আজকে আমাদের তাপগতিবিদ্যার প্রথম ক্লাস, ইঞ্জিনিয়ারিং ব্যাচের তাপগতিবিদ্যার আজকে প্রথম ক্লাস। তোমাদের আজকে হচ্ছে সায়েমের ক্লাস হওয়ার কথা ছিল। তো যেহেতু সায়েম একটু বাড়িতে, এই কারণে আমি তাপগতিবিদ্যার প্রথম ক্লাসটা নিয়ে নিচ্ছি। তারপরে আমার কোন একটা দিনে আমাদের সায়েম ভাই আবার ক্লাস নিয়ে নেবে। তো চলো, তাপগতিবিদ্যার প্রথম ক্লাস আজকে। আমরা তাপগতিবিদ্যা এই অধ্যায়টা, তোমরা জানো যে এই অধ্যায়টা কয়েকটা পার্টের আসলে সমন্বয়। আমরা যখন পড়াশোনা করছিলাম তখন এই অধ্যায়টা কিন্তু আলাদা আলাদা কয়েকটা অধ্যায় হিসেবে আমাদের ছিল। আমরা একটা অধ্যায়ে তাপমাত্রা পড়তাম, একটা অধ্যায়ে অবস্থার পরিবর্তন পড়তাম, বস্তুর অবস্থার পরিবর্তন, একটা অধ্যায়ে তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়তাম, একটা অধ্যায়ে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র পড়তাম। এভাবে মোটামুটি 4টা-5টা অধ্যায়ে আমরা এই অধ্যায়টা পড়ছি আর কি। কিন্তু তোমাদের হচ্ছে এই অধ্যায়টা সবকিছু মিলে একটা অধ্যায় করা হয়েছে এবং অধ্যায়টার নাম দেওয়া হয়েছে তাপগতিবিদ্যা। ওকে, তো চলো আমরা শুরু করে দিই। প্রথমে আমরা হচ্ছে তাপগতিবিদ্যার 0তম সূত্র অর্থাৎ তাপমাত্রা রিলেটেড আলোচনা করব। তারপরে বিভিন্ন থার্মোমিটারের পারস্পরিক যে রূপান্তর, এই রিলেটেড ম্যাথ প্রবলেম গুলো সলভ করব, এই রিলেটেড আলোচনা করব। দেন তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং তারপরে গিয়ে কার্নোর ইঞ্জিন এবং তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তো এইভাবে আমরা হচ্ছে এই অধ্যায়টাকে পার্টে পার্টে আলোচনা করব। তো চলো আমরা শুরু করে দিই। সবাই একটু খাতা কলম নিয়ে বসে পড়ো। বেশিক্ষণ পড়াবো না, আজকে প্রথম ক্লাস, খুবই ছোট একটা ক্লাস নিব, যেহেতু বন্ধের পরে প্রথম ক্লাস, তো এই কারণে ছোট্ট একটা ক্লাস নিব আজকে। কিন্তু এর পরের ক্লাসগুলো কিন্তু মোটামুটি বড় হবে আর কি। ওকে, কালকে রেজাল্ট, হ্যাঁ এই তো কালকে রেজাল্ট, এই কারণে তাড়াতাড়ি ছেড়ে দিব আজকে। তো দেখো, তাপগতিবিদ্যা তাপগতিবিদ্যা এই অধ্যায়ে আমরা তাপগতিবিদ্যার 3টা সূত্র নিয়ে আলোচনা করি। 1 নম্বর হচ্ছে তাপগতিবিদ্যার 0তম সূত্র। তাপগতিবিদ্যার 0তম সূত্র। এই তাপগতিবিদ্যার 0তম সূত্রের আলোচনার প্রতিপাদ্য বিষয় যেটা, সেটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রাকে আমরা টি দিয়ে বা ছোট হাতের টি দিয়ে বা থেটা দিয়ে প্রকাশ করি। এই তাপমাত্রার উপর ভিত্তি করে এখানে আমরা হচ্ছে নতুন একটা কনসেপ্টের সাথে পরিচয় হই, সেটা হচ্ছে তাপীয় সাম্য অবস্থা। তাপীয় সাম্য অবস্থা এবং তারপরে এই তাপীয় সাম্য অবস্থার সাহায্যে তাপমাত্রা নির্ণয়, অজানা তাপমাত্রা নির্ণয় বা থার্মোমিটার প্রস্তুত করো। থার্মোমিটার প্রস্তুত করো, এটা আমরা আলোচনা করি। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। দেখো 0 থেকে শুরু, 0 প্রথম দ্বিতীয়। তো দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের প্রতিপাদ্য বিষয়, আলোচনার প্রতিপাদ্য বিষয় হচ্ছে অন্তস্থ শক্তি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা গ্যাসের অন্তস্থ শক্তি সম্পর্কে একটা ধারণা পাই। অন্তস্থ শক্তিকে ইউ দিয়ে প্রকাশ করা হয়। আর তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা যদি লিখি আমরা, তাহলে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। কোন তাপগতীয় সিস্টেমে সরবরাহকৃত তাপ শক্তি হচ্ছে ডিকিউ। এই সরবরাহকৃত তাপ শক্তির কিছু অংশ গ্যাসের বা তাপগতীয় সিস্টেমের অন্তস্থ শক্তির পরিবর্তনের জন্য খরচ হয়, যেটা ডিইউ, এবং বাদ বাকি অংশ দ্বারা সিস্টেম পরিবেশের উপর বা পরিবেশ সিস্টেমের উপর কার্য সম্পাদন করে, যেটা হচ্ছে ডিডব্লিউ আর কি। এটাকে শক্তির সংরক্ষণশীলতা সূত্রও বলা যেতে পারে, যে আমি যে পরিমাণ তাপ শক্তি সরবরাহ করলাম সেই তাপ শক্তিটা কিভাবে ব্যয় হলো। তাহলে ব্যয়িত ক্ষেত্র হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন এবং কৃত কাজ। তো এই দুইটার সমষ্টি আমার সরবরাহকৃত তাপ শক্তির সমান হবে, সরবরাহকৃত তাপ শক্তি ডিকিউ এর সমান হবে। দ্যাট মিন্স শক্তিটা সংরক্ষণশীল থাকবে। তো তাপগতিবিদ্যার কোন সূত্রটাকে শক্তির সংরক্ষণশীলতার সূত্র হিসাবে আলোচনা করা হয় বা ধরা হয়, তো এগুলো কিন্তু এমসিকিউতে আসে, বিশেষ করে ইউনিভার্সিটির জন্য বা মেডিকেলের জন্য। তো তখন কিন্তু বলতে হবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এবার আসো তৃতীয় যেটা, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এটার আলোচনার প্রতিপাদ্য বিষয় হচ্ছে এনট্রপি। এনট্রপি, যেটাকে আমরা ডিএস দিয়ে প্রকাশ করি। আর এনট্রপির যে সূত্রটা, সেটা হচ্ছে ডিএস ইকুয়াল টু ডিই কিউ ডিভাইডেড বাই টি। একক তাপমাত্রায় গৃহীত বা বর্জিত তাপের পরিমাণটাকে বলা হচ্ছে এনট্রপির পরিবর্তন। আমরা আসলে এনট্রপি হিসাব করতে পারি না। এনট্রপি মানে হচ্ছে বিশৃঙ্খলা। কোন একটা সিস্টেমের বিশৃঙ্খলা কত বৃদ্ধি পাইলো বা হ্রাস পাইলো, সেটাই আসলে সেটার পরিমাপক, সেটাই আসলে হচ্ছে মানে এনট্রপির সাহায্যে পরিমাপ করা হয়। তো সেই এনট্রপির পরিবর্তনটা আমরা হিসাব করতে পারি। আমরা
কোনো অবস্থায় এন্ট্রপিটা হিসাব করতে পারি না। তো এন্ট্রপির পরিবর্তন হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ ডিভাইডেড বাই হচ্ছে টেম্পারেচার। তো এই হচ্ছে 3টা সূত্র। তো এবার এক এক করে আমরা এই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসো তাপগতিবিদ্যার প্রথম সূত্র, সরি তাপগতিবিদ্যার 0তম সূত্র। তাপগতিবিদ্যার 0তম সূত্র। তাপগতিবিদ্যার 0তম সূত্র থেকে আমরা তাপীয় সাম্যাবস্থার ধারণা পাই। ধরো 3টা বস্তু, ধরো একটা বস্তু এটা হচ্ছে এ, একটা বস্তু এটা হচ্ছে বি, দুইটা ভিন্ন বস্তু। এরা কিন্তু দেখো তাপীয় সংস্পর্শে নেই, এরা পরস্পরের সাথে তাপীয় সংস্পর্শে নেই। তো তাপীয় সংস্পর্শে অন্য আরেকটা বস্তুর মাধ্যমে এরা প্রত্যক্ষভাবে নেই কিন্তু পরোক্ষভাবে আছে। তো এই যে বস্তুটা এটা ধরো সি, তাহলে এ এর সাথে সি এর একটা তাপীয় সংযোগ আছে, বি এর সাথে সি এর একটা তাপীয় সংযোগ আছে, কিন্তু এ আর বি এর সাথে প্রত্যক্ষ কোনো তাপীয় সংযোগ নেই। তাহলে পরোক্ষভাবে সি এর মাধ্যমে একটা তাপীয় সংযোগ আছে। এ এর টেম্পারেচার ধরো 10 ডিগ্রি সেলসিয়াস, সি এর টেম্পারেচার ধরো 20 ডিগ্রি সেলসিয়াস, বি এর টেম্পারেচার ধরো 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি হবে, এরা তিনটা যেহেতু ভিন্ন ভিন্ন তাপমাত্রার বস্তু, তাহলে এরা পরস্পরের সাথে যেহেতু তাপীয় সংস্পর্শে আছে, এ এর সাথে সি এবং সি এর সাথে বি তাপীয় সংস্পর্শে আছে, তাহলে এ এবং সি এরা তাপ আদান প্রদান করে তাপীয় সাম্যাবস্থায় উপনীত হবে। আবার বি এবং সি এরাও কিন্তু তাপ আদান প্রদান করে তাপীয় সাম্যাবস্থায় উপনীত হবে। তাহলে আলটিমেটলি দেখা যাবে একটা সময় গিয়ে এর সাথে বিও কিন্তু প্রত্যক্ষ কোনো সংযোগ না থাকার পরেও তাপীয় সাম্যাবস্থায় উপনীত হবে। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, সরি 0তম সূত্র। ঠিক আছে, তাহলে দেখো কি হবে, যেহেতু এটা টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস, এটা টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস, তাপ সব সময় বেশি থেকে কমের দিকে যায়। তাহলে 20 থেকে তাপ 10 ডিগ্রি সেলসিয়াস এই বস্তুর দিকে ধাবিত হবে। এটা 30 ডিগ্রি সেলসিয়াস, এটা 20 ডিগ্রি সেলসিয়াস, উষ্ণ থেকে শীতলের দিকে তাপ আসবে। তাহলে বি থেকে সি এর দিকে তাপ আসবে, আবার সি থেকে এর দিকে তাপ যাবে। এইভাবে কিছুক্ষণ ধরে তাপের আদান প্রদান চলতে থাকবে। একটা সময় গিয়ে দেখা যাবে কি তিনটা টেম্পারেচারই সমান হয়ে গেছে। তাহলে কিছু সময় পর টি এ, টি বি এবং টি সি তিনটাই সমান হয়ে গেছে, অর্থাৎ তারা তাপীয় সাম্যাবস্থায় উপনীত হয়েছে, তাপীয় সাম্যাবস্থায় উপনীত হয়েছে। তো এটাই হচ্ছে তাপগতিবিদ্যার 0তম সূত্র। এখন অনেকে বলতে ভাই এখানে সূত্রটা কোথায়, এখানে সূত্রটা কোথায় আসলো? সূত্রটা হচ্ছে, দেখো আমি ঘটনাটা বুঝাই গেছি, এইটাকে তুমি যদি সুন্দর করে লিখো তাহলে সেটাই হয়ে যাবে বিবৃতি বা সূত্র। তাহলে আমি একটু এবার সুন্দর করে বলি, যদি দুইটা বস্তু অপর কোনো বস্তুর সাপেক্ষে, যদি দুইটা বস্তু এ আর বি অপর কোনো বস্তু সি এর সাপেক্ষে তাপীয় সংস্পর্শে তাপীয় সাম্যাবস্থায় উপনীত হয়, তাপীয় সংস্পর্শে আছে থেকে যদি তাপীয় সাম্যাবস্থায় উপনীত হয়, কে এ এবং সি আর বি এবং সি যদি তাপীয় সাম্যাবস্থায় উপনীত হয়, তাহলে প্রথমোক্ত বস্তু দুইটাও, প্রথমোক্ত বস্তুকে এ আর বি তারাও পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তো এটাই হচ্ছে তাপগতিবিদ্যার 0তম সূত্র। এটা খুবই কমন সেন্স। এ এর সাথে যদি সি একই তাপমাত্রায় উপনীত হয়, যদি বি এর সাথে সিও একই তাপমাত্রায় উপনীত হয়, তাহলে এ এর সাথে বি যে একই তাপমাত্রায় উপনীত হবে এ তো আর বলার অপেক্ষা রাখে না। তো এটাই হচ্ছে তাপগতিবিদ্যার 0তম সূত্র। তাহলে তাপগতিবিদ্যার 0তম সূত্র থেকে আমরা তাপীয় সাম্যাবস্থার ধারণা পাই, তাপীয় সাম্যাবস্থার ধারণা পাই। এবং এই তাপীয় সাম্যাবস্থার ধারণার উপর ভিত্তি করে, এটার উপর ভিত্তি করে আমরা থার্মোমিটার প্রস্তুত করি, আমরা থার্মোমিটার প্রস্তুত করি। তো কিভাবে থার্মোমিটারে তাপগতিবিদ্যার 0তম সূত্র কাজে লাগে আমি একটু বুঝাই দিই। ধরো তুমি কোন একটা পাত্রে পানি আছে, সেই পানির টেম্পারেচার মাপতে চাও। ধরো এই পাত্রে পানি আছে, এই পানির টেম্পারেচার মাপতে চাও। কিভাবে তুমি টেম্পারেচার মাপবা? ধরো একটা পারদ থার্মোমিটার দিয়ে তুমি টেম্পারেচার মাপবা। এটা হচ্ছে একটা থার্মোমিটার, তুমি এই পারদ থার্মোমিটারটা দিয়ে তুমি টেম্পারেচার পরিমাপ করবা। এখন দেখো এই থার্মোমিটারের এইটা হচ্ছে ভালভ, এই যে এটা হচ্ছে ভালভ, আর ভেতরে আছে পারদ। এই যে ভেতরে গোলাপি কালি দিয়ে ধরো এটা আঁকতেছি, এটা হচ্ছে পারদ ভেতরে। তো তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে পারদের প্রসারণ হবে, এই পারদের প্রসারণ দেখে আমি তাপমাত্রাটা পরিমাপ করতে পারবো। থার্মোমিটার, পারদ থার্মোমিটারে এই পারদের প্রসারণের সাহায্যে আমরা তাপমাত্রা পরিমাপ করি। এইবার কথা হচ্ছে কি, তুমি কিসের তাপমাত্রা মাপতে চাও? তুমি মাপতে চাও পানির তাপমাত্রা। তাহলে পানিকে আমরা বললাম পানি হচ্ছে ধরো এ, পানি, পানি হচ্ছে এ, তুমি পানির তাপমাত্রা মাপবা। তো পানির তাপমাত্রা কিভাবে মাপবা? পারদের প্রসারণের সাহায্যে। তাহলে পানির তাপমাত্রা যেহেতু পারদের প্রসারণের সাহায্যে মাপবা, তাহলে পারদকে পানির সেম টেম্পারেচারে আসতে হবে। পারদ যখন পানির সেম টেম্পারেচারে আসবে
তখন ওই টেম্পারেচারে পারদের প্রসারণ হবে। আর যেহেতু এই থার্মোমিটারের গায়ে দাগ কাটা আছে, পারদটা প্রসারিত হয়ে যেখানে গিয়ে থামবে আমি বলবো পানির তাপমাত্রা হচ্ছে সেইটা। তাহলে পারদ এবং পানিকে তাপীয় সংস্পর্শে তাপীয় সাম্যাবস্থায় আসতে হবে। কিন্তু দেখো পারদের সাথে, পারদ হচ্ছে ভেতরে, এই থার্মোমিটারের ভেতরে আছে পারদ। তো ধরো পারদ হচ্ছে সি, সরি পারদ হচ্ছে ধরো বি, তাহলে দেখো এর সাথে মানে পানির সাথে পারদের কোনো তাপীয় সংস্পর্শ নাই। প্রত্যক্ষভাবে পারদের সাথে পানি তাপীয় সংস্পর্শে নাই। কার মাধ্যমে আছে? এই যে থার্মোমিটারের ভালভটা সবুজ কালি দিয়ে আঁকছি এর মাধ্যমে আছে। দেখো এই যে সবুজ কালির যে ভালভটা সেটা তো পানিতে নিমজ্জিত করা হয়েছে, তাহলে পানির সংস্পর্শে কিন্তু এই যে সবুজ কালি দিয়ে আঁকা ভালভটা আছে। তো এটাকে আমরা বললাম সি। তাহলে দেখো পানির সাথে ভালভ অর্থাৎ এর সাথে সি তাপীয় সংস্পর্শে আছে, আবার সি এর সাথে বি অর্থাৎ ভালভের সাথে পারদ তাপীয় সংস্পর্শে আছে। তাহলে কি হবে? পানির থেকে এই ভালভ তাপ নিবে আর এই ভালভের থেকে পারদ তাপ নিবে। তাহলে কি হলো? তিনটা বস্তু পরস্পরের সাথে অর্থাৎ এ আর বি সি এর মাধ্যমে পরোক্ষভাবে তাপীয় সংস্পর্শে আছে। তো এইভাবে যদি তাপীয় সংস্পর্শে থাকে তাহলে একটা সময় গিয়ে এ আর বি অর্থাৎ পানি আর পারদ এরাও পরস্পরের সাথে তাপীয় সংস্পর্শে তাপীয় সাম্যাবস্থায় উপনীত হবে। তো যখন তাপীয় সাম্যাবস্থায় উপনীত হবে তখন পারদ প্রসারিত হয়ে যেখানে গিয়ে থামবে আমি ওই টেম্পারেচারটা, ওইখানে দাগ কাটা আছে স্কেলে, আমি ওই টেম্পারেচারটা পরিমাপ করে নিব। তাহলে ওটাই হবে পানির টেম্পারেচার। তাহলে আমরা এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করছি? আমরা তাপগতিবিদ্যার কোন সূত্রটা অ্যাপ্লাই করছি? শূন্যতম সূত্রটা অ্যাপ্লাই করছি। তো এটাই হচ্ছে কাহিনী। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের সাহায্যে আমরা অজানা তাপমাত্রা বের করতে পারতেছি, অর্থাৎ থার্মোমিটারের কাজ করতে পারতেছি। তো এটাই হচ্ছে কাহিনী। ওকে, তাহলে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা গেল। এবার আসো অজানা তাপমাত্রা নির্ণয়। অজানা তাপমাত্রা নির্ণয়। দেখো অজানা তাপমাত্রা নির্ণয়ের জন্য দুইটা সমীকরণ আছে, একটা হচ্ছে এক স্থির বিন্দুর সাহায্যে অজানা তাপমাত্রা নির্ণয়, আর একটা হচ্ছে দুই স্থির বিন্দুর সাহায্যে অজানা তাপমাত্রা নির্ণয়। তো প্রথমে আসো 1 নম্বর, এক স্থির বিন্দুর সাহায্যে অজানা তাপমাত্রা নির্ণয়। এক স্থির বিন্দুর সাহায্যে অজানা তাপমাত্রা নির্ণয়। দেখো এক স্থির বিন্দু মানে একটা নোন পয়েন্ট। তুমি তাপমাত্রা পরিমাপ করবা কিসের সাহায্যে? থার্মোমিটারের সাহায্যে। বিভিন্ন ধরনের থার্মোমিটার হতে পারে, পারদ থার্মোমিটার বা তরল থার্মোমিটার যার মধ্যে ধরো পারদ বা অ্যালকোহল ব্যবহার করা হয়। তো পারদের দৈর্ঘ্য প্রসারণ বা অ্যালকোহলের দৈর্ঘ্য প্রসারণের সাহায্যে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি। তারপরে রোদ থার্মোমিটার, তাপমাত্রা বাড়াইলে রোদ বাড়ে, তাহলে রোদের পরিমাপ করে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি। স্থির আয়তনে চাপ থার্মোমিটার, স্থির চাপে হচ্ছে আয়তন থার্মোমিটার, গ্যাসের আয়তন থার্মোমিটার। যদি স্থির চাপ থাকে তাহলে তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তন বাড়ে, স্থির আয়তন থাকলে তাপমাত্রা বাড়ালে গ্যাসের চাপ বাড়ে। তো এইভাবে চাপ থার্মোমিটার, আয়তন থার্মোমিটার, রোদ থার্মোমিটার, তারপরে পারদ থার্মোমিটার, এগুলোর সাহায্যে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি। তাপমাত্রার পরিবর্তনে পদার্থের যে সকল ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয়, যেমন পারদের প্রসারণ, পরিবাহীর রোধের বৃদ্ধি, গ্যাসের চাপ বৃদ্ধি, আয়তন বৃদ্ধি, এগুলাকে বলা হয় উষ্ণতামিতিক ধর্ম। যে ধর্মের পরিবর্তনটা তাপমাত্রার পরিবর্তনে নিয়মিতভাবে হয়। নিয়মিত মানে লিনিয়ার, সম্পর্কটা হইতে হবে লিনিয়ার সম্পর্ক, নন লিনিয়ার সম্পর্কটা হওয়া যাবে না। লিনিয়ার মানে এরকম, ধরো এটা হচ্ছে তাপমাত্রা, এটা হচ্ছে কোন একটা উষ্ণতামিতিক ধর্ম, ধরো এক্স, আর এটা হচ্ছে তাপমাত্রা টি। তাহলে সম্পর্কটা হইতে হবে এরকম লিনিয়ার সম্পর্ক, এরকম নন লিনিয়ার আঁকা বাঁকা সম্পর্ক হওয়া যাবে না। বাড়তে হবে একেবারে মূল বিন্দুগামী সরল রেখার মতো হয়ে বাড়তে হবে, সরল রেখা হয়ে বাড়তে হবে। ধরো বাড়লো এইভাবে বাড়লো তাহলে কিন্তু হবে না, এটা কি নিয়মিত সম্পর্ক বা লিনিয়ার সম্পর্ক, লিনিয়ার রিলেশন বলা যাবে না। তাহলে নিয়মিতভাবে পরিবর্তিত হয়। দেখো তাপমাত্রা বাড়াইলে উষ্ণতামিতিক ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হচ্ছে। তো এই যে ধর্মের এরকম নিয়মিত পরিবর্তন হয় তাকে বলা হয় উষ্ণতামিতিক ধর্ম। এবার এই উষ্ণতামিতিক ধর্মের উপর ভিত্তি করে আমরা অজানা তাপমাত্রা নির্ণয় করতে পারি বা থার্মোমিটার প্রস্তুত করতে পারি। তাহলে আমাদের কি করা লাগবে? একটা জানা বিন্দু লাগবে। অর্থাৎ তুমি ধরো এই তাপমাত্রায় উষ্ণতামিতিক ধর্ম এটা জানো, ধরো এই তাপমাত্রায় উষ্ণতামিতিক ধর্ম এটা তুমি জানো, একটা ফিক্সড পয়েন্ট তোমার জানা আছে। তাহলে এবার যদি মনে করো অন্য একটা উষ্ণতামিতিক ধর্মের জন্য তাপমাত্রা পরিমাপ করতে বলা হয় তাহলে সেটা তুমি বের করতে পারবা। যেমন আমি তোমাকে ছোট্ট করে একটা উদাহরণ দেখাই। ধরো তোমার কাছে একটা পারদ থার্মোমিটার আছে, এই যে পারদ থার্মোমিটার, এই পারদ থার্মোমিটারে ধরো তুমি জানো একটা টেম্পারেচারে পারদের প্রসারণ কত তুমি জানো, সে ধরো মনে করো 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর মধ্যে পারদের প্রসারণ হবে ধরো 5 মিলিমিটার, এটা তুমি জানো।
24°C তাপমাত্রায় পারদের প্রসারণ হবে 5 মিলিমিটার। এটা তুমি জানো, এটা তোমার জানা বিন্দু। এবার আমি ধরো বললাম যে অন্য একটা তরলে এই থার্মোমিটারটাকে নিয়ে নিমজ্জিত করলাম, দিয়ে আমরা প্রসারণ দেখলাম, পারদের প্রসারণ হলো 3 মিলিমিটার। আমি তখন বললাম নাও তাপমাত্রাটা কত বের করো, ঐকিক নিয়ম। তাহলে তুমি যে 24°C এই যে 5 মিলিমিটার তুমি জানতেছো, এটা হচ্ছে তোমার নোন পয়েন্ট, জানা বিন্দু। তাহলে এই জানাটার সাহায্যে তুমি এবার অজানা তাপমাত্রা বের করবা। তাহলে কিভাবে? ঐকিক নিয়মের সাহায্যে, যে 5 মিলিমিটার দৈর্ঘ্য পারদের দৈর্ঘ্য প্রসারণ হয় যখন তাপমাত্রা 24°C। তাহলে 1 মিলিমিটার প্রসারণ হলে কত হবে? অতএব 3 মিলিমিটার পারদের প্রসারণের জন্য কত হবে? তো এটাই যে এক স্থির বিন্দুর সাহায্যে অজানা তাপমাত্রা নির্ণয় করা। কি কথা বুঝতে পারছো? তাহলে মনে করো উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তনটাকে আমরা x দিয়ে লিখব। তো এখন তো আমাদের সবাই মিলে ডিসিশন নিতে হবে যে আমরা এই যে এক স্থির বিন্দু, জানা বিন্দু, এটাকে কোনটা ধরে নিব। তো এই এক স্থির বিন্দু বা নোন পয়েন্ট, এই যে নোন পয়েন্ট, এই নোন পয়েন্টটা বা ফিক্সড পয়েন্টটা হচ্ছে পানির ট্রিপল পয়েন্ট টেম্পারেচার, অর্থাৎ পানির ত্রৈধ বিন্দু। যে তাপমাত্রায় একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট চাপে পদার্থ তিনটে অবস্থায় একসাথে থাকতে পারে, কঠিন, তরল, বায়বীয়, তিনটে অবস্থায় একসাথে থাকতে পারে। তো এই যে তিনটে অবস্থায় একসাথে থাকতে পারে, এই টেম্পারেচারটাকে বলা হয় ট্রিপল পয়েন্ট টেম্পারেচার বা ত্রৈধ বিন্দু। তাহলে পানির ত্রৈধ বিন্দু, পানির ট্রিপল পয়েন্ট টেম্পারেচার হচ্ছে 273.16 বা কোনো কোনো বইতে 15 কেলভিন লেখা আছে। এটা হচ্ছে পানির ট্রিপল পয়েন্ট টেম্পারেচার। তাহলে এইটা হচ্ছে আমার নোন পয়েন্ট। তাহলে এই জানা তাপমাত্রায় অর্থাৎ পানির ত্রৈধ বিন্দুতে উষ্ণতামিতিক ধর্ম এটা হচ্ছে xTP, এটা আমি জানি। তাহলে এখন আমাদের অজানা তাপমাত্রা ধরো টি, অজানা তাপমাত্রা টি বের করতে হবে যখন উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে x। ঠিক আছে? তাহলে xTP উষ্ণতামিতিক ধর্মের জন্য তাপমাত্রা পানির ট্রিপল পয়েন্ট টেম্পারেচার, এটা আমার জানা বিন্দু। তাহলে যখন উষ্ণতামিতিক ধর্ম x তখন টেম্পারেচার টি কত হবে, এটা আমাদের ঐকিক নিয়ম করে বের করতে হবে। তো দেখো আমরা এখন বড় হয়েছি, তো ঐকিক নিয়ম করা যাবে না, যেহেতু উষ্ণতামিতিক ধর্ম পানির এই যে মানে টেম্পারেচারের সাথে সম্পর্কটা সমানুপাতিক। তাপমাত্রা যত বাড়বে উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন হতে তত হবে। সম্পর্কটা কেমন? লিনিয়ার না? দেখো T1 টেম্পারেচারে যদি উষ্ণতামিতিক ধর্ম x1, তাহলে T2 টেম্পারেচারে উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে x2, তাহলে সম্পর্কটা লিনিয়ার। তাহলে x সমানুপাতিক t, তাহলে x1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু x2 ডিভাইডেড বাই T2। এইবার ধরো x1 টাকে আমি বসালাম x, T1 টা ধরো t, তাহলে x2 টা হবে হচ্ছে xTP আর T2 টা হবে হচ্ছে TTP, ট্রিপল পয়েন্ট টেম্পারেচার। অতএব অজানা তাপমাত্রা টি বের করতে চাই, তাহলে টি হবে x ডিভাইডেড বাই xTP ইনটু ট্রিপল পয়েন্ট টেম্পারেচার TTP। এবার TTP এর মানটা একবারে লিখে দিই, এটা হচ্ছে 273.16 কেলভিন। তাহলে এটাই হচ্ছে এক স্থির বিন্দুর সাহায্যে অজানা তাপমাত্রা নির্ণয়ের সূত্র। এবার একটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই সূত্রটা সেই স্কেলগুলোর জন্যই প্রযোজ্য যাদের শুরুটা হচ্ছে শূন্য থেকে। তুমি এই সূত্রটা অন্য কোনো স্কেলের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবা না, বিশেষ করে ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইট বা র্যাঙ্কিং স্কেল, এগুলার জন্য এই সূত্রটা ব্যবহার করতে পারবা না। এই সূত্রটা শুধুমাত্র ব্যবহার করা যাবে যাদের শুরুর তাপমাত্রাটাই হচ্ছে শূন্য থেকে। দেখো ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইটে মাইনাসে টেম্পারেচার হতে পারে, -40 ডিগ্রি ফারেনহাইট হতে পারে, -10 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, কিন্তু কেলভিনের শুরুই জিরো কেলভিন থেকে শুরু, জিরোর নিচে আসতে পারে না। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে -273 কেলভিন, এটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, মানে -273.16 কেলভিন আর কি পরম শূন্য তাপমাত্রা, সরি এত ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, এটা কেলভিন স্কেলে হচ্ছে 0 কেলভিন। তাহলে এর নিচে আর টেম্পারেচার থাকতে পারে না। এর নিচে টেম্পারেচার যদি যায় তাহলে কি হবে? গ্যাসের আয়তন, চাপ এগুলো কি হয়ে যাবে? ঋণাত্মক হয়ে যাবে। তো সর্বনিম্ন এই টেম্পারেচারটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা, যেটাকে কেলভিন স্কেলে ধরা হয় 0 কেলভিন। আর 0 কেলভিন ধরে এই যে স্কেলটা, এটাকে বলা হয় পরম তাপমাত্রার স্কেল। এই কেলভিন স্কেলটা হচ্ছে পরম তাপমাত্রার স্কেল। তাহলে এই সূত্রটা প্রযোজ্য হচ্ছে পরম তাপমাত্রার স্কেল বা কেলভিন স্কেলের জন্য। ওকে, পরম তাপমাত্রার স্কেল বা কেলভিন স্কেলের জন্য প্রযোজ্য, কেলভিন স্কেলে প্রযোজ্য। এই সূত্রটা রোমার স্কেলের জন্য প্রযোজ্য, বাট রোমারটা তোমাদের নাই, সো এই কারণে এটা না জানলেও চলবে। ওকে, তাহলে এটা মাথায় রাখো। অনেকে বলে কেন ভাই ডিগ্রি সেলসিয়াসে খাটাইতে পারবো না কেন? খাটাও, ডিগ্রি সেলসিয়াসে খাটাও, কে তোমার ধরে রাখছে? খাটাও। তাহলে কি হবে? x ডিভাইডেড বাই xTP, এখানে হবে 0 ডিগ্রি সেলসিয়াস, গুণ দিবা 0। এবার যে অজানা তাপমাত্রা নির্ণয় করো, সব অজানা তাপমাত্রাতে মান আসবে 0।
তাহলে এটা হবে হবে না, ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইটে এটা এই সূত্রটা খাটানো যাবে না। তাহলে এখন মনে রাখতে পারে যে ভাই ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট স্কেল এর জন্য তাহলে আমরা কোন সূত্র খাটাবো? এর জন্য খাটাবো আমরা দুই স্থির বিন্দু, তখন আমরা দুইটা বিন্দু কাজে লাগাই কাজ করব। তাহলে আসো দুই স্থির বিন্দুর সাহায্যে অজানা তাপমাত্রা নির্ণয়। দুই স্থির বিন্দুর সাহায্যে অজানা তাপমাত্রা নির্ণয়। দুইটা স্থির বিন্দুর সাহায্যে অজানা তাপমাত্রা নির্ণয়। দেখো এবার দুইটা নোন পয়েন্ট, একটা নিম্ন স্থির বিন্দু, একটা উচ্চ স্থির বিন্দু। নিম্ন স্থির বিন্দুটাকে বলা হয় বরফ বিন্দু বা আইস পয়েন্ট, আর উচ্চ স্থির বিন্দুটাকে বলা হয় বাষ্প বিন্দু বা হচ্ছে মেল্টিং মানে বাষ্প বিন্দু বা বয়েলিং পয়েন্ট। তাহলে আসো ধরো এটা হচ্ছে একটা থার্মোমিটার, এই থার্মোমিটারের ধরো পারদ থার্মোমিটার, এটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু আর এটা হচ্ছে উচ্চ স্থির বিন্দু। তো নিম্ন স্থির বিন্দুর টেম্পারেচার হচ্ছে থেটা আইস বরফ বিন্দু, আর উচ্চ স্থির বিন্দুর তাপমাত্রা হচ্ছে থেটা স্টিম। যদি এটাকে ডিগ্রি সেলসিয়াস স্কেল বলি না, তাহলে ডিগ্রি সেলসিয়াস স্কেল বললে এই মানটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর এই মানটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। যদি এটাকে ফারেনহাইট বলি তাহলে এটা 32 ডিগ্রি ফারেনহাইট, এটা 212 ডিগ্রি ফারেনহাইট। যদি এটাকে কেলভিন বলি তাহলে 273 কেলভিন, 373 কেলভিন। যদি রোমার বলি, রোমার স্কেল বলি, তাহলে 0 ডিগ্রি রোমার, 80 ডিগ্রি রোমার। তাহলে এই হচ্ছে ঘটনা আর কি, নিম্ন স্থির বিন্দু উচ্চ স্থির বিন্দু। তো নিম্ন স্থির বিন্দু ধরা হয়েছে কাকে, এটা কিন্তু তুমি ইচ্ছা মতো ধরতে পারবে না, এগুলা কিন্তু আমরা ফিক্সড করে ধরে নিছি যে এগুলা লোয়ার ফিক্সড পয়েন্ট আপার ফিক্সড পয়েন্ট, যে এই দুইটা বিন্দুতে আমরা উষ্ণতামিতিক ধর্ম জানি যে থেটা স্টিমে উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে এক্স স্টিম। ধরো বরফ সরি বাষ্পবিন্দু, সেই বাষ্পবিন্দুতে অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াসে ধরো সেলসিয়াস স্কেলের জন্য কোন ধরো পারদ থার্মোমিটারের পারদের প্রসারণ হচ্ছে এটা, অথবা রোদ থার্মোমিটারের রোদের মান হচ্ছে এটা। ঠিক তেমনি বরফ বিন্দুতে উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে এক্স আইস। এবার এই থার্মোমিটারটা নিয়ে অন্য একটা অজানা তাপমাত্রায় তুমি জানো না, সেখানে তুমি বসাইলে তখন যে প্রসারণটা হবে অর্থাৎ উষ্ণতামিতিক যে ধর্মটা হবে, সেই উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে এক্স। তা আমরা এই উষ্ণতামিতিক ধর্ম এক্স এর জন্য তাপমাত্রা থিটা কত এইটা আমরা বের করতে চাই। তাহলে এবার দেখো যে কোনো থার্মোমিটারের জন্য এই তাপমাত্রা এবং নিম্ন স্থির বিন্দুর অনুপাত এবং মানে পার্থক্য এবং উচ্চ স্থির বিন্দু এবং নিম্ন স্থির বিন্দুর এদের পার্থক্যের অনুপাত, এটা হচ্ছে একটা ধ্রুব সংখ্যা। আর অনেকে বলতে ভাই কোত্থেকে আসলো? দেখো উষ্ণতামিতিক ধর্মের সাথে তাপমাত্রার সম্পর্ক কি? সমানুপাতিক। উষ্ণতামিতিক ধর্মের সাথে তাপমাত্রার সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। যত বেশি তুমি তাপমাত্রা পরিবর্তন করবা উষ্ণতামিতিক ধর্ম তো তত বেশি পরিবর্তিত হবে। যত বেশি তুমি তাপমাত্রা পরিবর্তন করবা পারদের প্রসারণ তো তত বেশি হবে। যত বেশি তাপমাত্রা পরিবর্তন করবা পদার্থের রোধ তো তত, পরিবাহী রোধ তো তত বাড়বে। তাহলে উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তনের সাথে তাপমাত্রা পরিবর্তনের সম্পর্কটা সমানুপাতিক। তাহলে পরিবর্তন, তাহলে আমরা তো এটাকে এভাবে লিখতে পারি, তাহলে ডেল x1 ডিভাইডেড বাই ডেল x2 ইকুয়াল টু ডেল থেটা 1 ডিভাইডেড বাই ডেল থেটা 2 লিখতে পারি এটা। তাহলে এবার আসো একবার এই বিন্দু আর এই বিন্দু নিয়ে কাজ করব, একবার এই বিন্দু আর এই বিন্দু নিয়ে কাজ করব। তাহলে প্রথমে আসো এই দুই বিন্দুতে উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন x মাইনাস এক্স আইস, আর এই দুই বিন্দুতে উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন x স্টিম মাইনাস এক্স আইস। তাহলে x স্টিম মাইনাস এক্স আইস। এবার আসো এই দুই বিন্দুতে তাপমাত্রা পরিবর্তন থেটা মাইনাস থেটা আইস, আর এই দুই বিন্দুতে তাপমাত্রা পরিবর্তন থেটা স্টিম মাইনাস থেটা আইস। আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে অজানা তাপমাত্রা। কই আছে সেটা? এই যে থেটা, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা অজানা তাপমাত্রা থেটা বের করতে চাই, তাহলে থেটা মাইনাস থেটা আইস এইটা ইকুয়াল টু x মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস ইনটু থেটা স্টিম মাইনাস থেটা আইস। দেখো এটা হচ্ছে থার্মোমিটারের মৌলিক ব্যবধান, যে কোনো থার্মোমিটারের মৌলিক ব্যবধান। দেখো উচ্চ স্থির বিন্দু তাপমাত্রা এবং নিম্ন স্থির বিন্দু তাপমাত্রার ব্যবধান অর্থাৎ কয় ঘর দাগ কাটা আছে সেই ব্যবধানটা। যেমন ডিগ্রি সেলসিয়াসে তুমি 0 ডিগ্রি আর 100 ডিগ্রির মধ্যে দাগ কাটো, তাহলে ভাগ সংখ্যা কয়টা? 100টা, 100 এবং 0। যদি ফারেনহাইট বলি তাহলে 32 আর 212, তো তখন 180টা।
তো এটা হচ্ছে ব্যবধান, মৌলিক ভাগ সংখ্যা কত, তুমি থার্মোমিটারটাকে কয় ভাগে ভাগ করছো আর কি, দাগ কাটছো, তাহলে সেটা হচ্ছে মৌলিক ব্যবধান। এটা হচ্ছে একটা নির্দিষ্ট স্কেলের জন্য এই মানটা কিন্তু নির্দিষ্ট একটা মান। তাহলে অতএব থিটা ইকুয়াল টু এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস, এই মৌলিক ব্যবধানটাকে আমরা এন বলবো, যেহেতু অজানা তাপমাত্রা থিটা চাই, তাহলে থিটা আইস এই পাশে চলে গেল, তাহলে প্লাস হচ্ছে থিটা আইস। এইটা হচ্ছে মূল সূত্র। এবার বিভিন্ন বইতে তুমি এই সূত্রটাকে বিভিন্ন ফরম্যাটে দেখতে পারো। যেমন আমি যদি এই সূত্রটাকে ডিগ্রি সেলসিয়াস স্কেলের জন্য লিখি, ডিগ্রি সেলসিয়াস, এগুলো তুমি মুখস্থ করবে না, তুমি মুখস্থ করবা এটা, ঠিক আছে। এবার ডিগ্রি সেলসিয়াস স্কেলের জন্য যদি আমি লিখি, তাহলে থিটা হবে এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস, মৌলিক ব্যবধানটা এখানে হবে 100, আর প্লাস এটা 0 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসের জন্য। যদি আমি ফারেনহাইট স্কেলের জন্য লিখি, ধরো ডিগ্রি ফারেনহাইটের জন্য যদি লিখি, তাহলে থিটা ইকুয়াল টু এখানে সেম থাকবে, এখানে হবে 180 প্লাস 32 ডিগ্রি ফারেনহাইট। যদি এটাকে আমি কেলভিন স্কেলের জন্য লিখি, ধরো কেলভিন স্কেলের জন্য, তাহলে থিটা ইকুয়াল টু এগুলো সব সেম থাকবে, এখানে হবে 100 প্লাস এখানে হবে 273 কেলভিন, অর্থাৎ নিম্ন স্থির বিন্দু টেম্পারেচারটা। এভাবে আর কি চেঞ্জ হবে। কখনো কখনো তুমি ধরো এই এক্স এর জায়গায় কখনো তুমি আর দেখতে পারো, দেখো আর লেখা আছে, কেন আর লেখা আছে? রোদ বলা থাকলে আর লেখা থাকতে পারে, ঠিক আছে। মানে বিভিন্ন বইতে তুমি সূত্র দেখতে পারো। কোনো কোনো জায়গায় ধরো তুমি এরকম দেখতে পারো যে এখানে লেখা আছে এল, এল লেখা আছে। এল কি? ধরো পারদের দৈর্ঘ্য প্রসারণ বললো, তো দৈর্ঘ্য প্রসারণ বলা থাকলে তখন এল লেখা থাকবে, ঠিক আছে। তুমি যদি মনে করো আয়তন থার্মোমিটারের কথা চিন্তা করো, তাহলে সূত্রটাকে ভি দিয়ে লিখতে পারো। তুমি যদি তাপ থার্মোমিটারের কথা লিখে মানে বলে থাকো, তখন তুমি এটাকে পি দিয়ে লিখতে পারো। তো এইভাবে মনে করো যে অনেকগুলো সূত্র এরকম হবে। তা আমাদের এতগুলো সূত্রের দরকার, চাপ, আয়তন, রোধ, তড়িৎচালক শক্তি, পারদের দৈর্ঘ্য প্রসারণ, ভাই যাই বলুক সবই তো উষ্ণতামিতিক ধর্ম। তা আমরা সবগুলোকে ঢালাওভাবে এক্স দিয়ে লিখবো, আমরা একটা সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই। তো এই হচ্ছে ঘটনা, ঠিক আছে। তাহলে এটা গেল দুই স্থির বিন্দু। দুই স্থির বিন্দু কোন স্কেলের জন্য প্রযোজ্য? যে কোনো স্কেল, ডিগ্রি সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, র‍্যাঙ্কিং স্কেল, রোমার স্কেল, যে কোনো স্কেলের জন্য দুই স্থির বিন্দু প্রযোজ্য, ঠিক আছে। এবার আসো তাপমাত্রার বিভিন্ন স্কেলের পারস্পরিক রূপান্তর। তাপমাত্রার বিভিন্ন স্কেলের পারস্পরিক রূপান্তর। পারস্পরিক রূপান্তর, ধরো এক স্কেল থেকে অন্য স্কেলে রূপান্তর করবো, সেই সূত্রটা কি? ধরো ডিগ্রি সেলসিয়াস স্কেলে 24 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, ফারেনহাইট এটা কত, এটা আমরা বের করতে চাই। তো এইভাবে এক স্কেল থেকে আরেক স্কেলের পারস্পরিক রূপান্তর, এটা আমরা দেখতে চাই। পাশাপাশি একটা কাজ করো, পাশাপাশি থার্মোমিটার রেখে ফেলো 6টা, পাশাপাশি 6টা থার্মোমিটার রেখে ফেলো, হাত দিয়ে রাখো, পাশাপাশি 6টা থার্মোমিটার। তুমি থার্মোমিটার না আঁকলে তুমি একটা কাজ করবে, এরকম দাগ দিবা, এগুলাই হচ্ছে থার্মোমিটার, ঠিক আছে। তোমার এখন ডিজাইন করে সুন্দর সুন্দর থার্মোমিটার রাখার কোনো দরকার নেই। তাহলে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এই যে 6টা থার্মোমিটার রেখে ফেললাম। সবগুলো পারদ থার্মোমিটার, আর মনে করো সবগুলো থার্মোমিটারে সমপরিমাণ পারদ ব্যবহার করা হয়েছে, সবগুলো থার্মোমিটারে সমপরিমাণ পারদ ব্যবহার করা হয়েছে। তাহলে এটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু, সবগুলো থার্মোমিটারে এটা হচ্ছে উচ্চ স্থির বিন্দু। এবার একটু নামকরণ করি, এটা হচ্ছে জেনারেল, ধরো এটা মেল্টিং পয়েন্ট এম, এটা বয়েলিং পয়েন্ট বি। এবার এটা ডিগ্রি সেলসিয়াস স্কেল, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেল 32 ডিগ্রি ফারেনহাইট, 212 ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে কেলভিন স্কেল, 273 কেলভিন, 373 কেলভিন। এটা হচ্ছে র‍্যাঙ্কিং স্কেল, র‍্যাঙ্কিং 491.67 র‍্যাঙ্কিং আর 671.67 র‍্যাঙ্কিং। এটা হচ্ছে রোমার স্কেল, তো রোমার স্কেল হচ্ছে 0 ডিগ্রি রোমার, আর দিয়ে লেখা হয়, এটাকে র‍্যাঙ্কিং আর এন দিয়ে লেখা হয়। এই দুইটা স্কেল তোমাদের বইতে নাই, লাগবে না, বাট তারপরেও শিখে রাখো সূত্রটা, 0 ডিগ্রি রোমার আর এটা হচ্ছে 80 ডিগ্রি রোমার। এইবার সবগুলো থার্মোমিটার কি থার্মোমিটার? পারদ থার্মোমিটার। সবগুলো থার্মোমিটারে সমপরিমাণ পারদ ব্যবহার করা হয়েছে। এইবার বলো তো দেখি, সবগুলো থার্মোমিটারকে নিয়ে
তুমি কোন একটা বস্তুর টেম্পারেচার মাপতে চাও, তুমি ধরো কোন একটা বালতিতে পানি নিছো, সেই পানির টেম্পারেচার মাপতে চাও, সবগুলো থার্মোমিটার নিয়ে বালতির মধ্যে বসাইলা, বলো তো কোন থার্মোমিটারে পারদের প্রসারণটা বেশি হবে? বলো কোন থার্মোমিটারে পারদের প্রসারণটা বেশি হবে? বলো বলো কোন থার্মোমিটারে পারদের প্রসারণ? সবগুলো থার্মোমিটারে পারদের প্রসারণ সেম হবে। ইয়েস, কারণ সবগুলোই পারদ থার্মোমিটার, সবগুলোতে সমপরিমাণ পারদ ব্যবহার করা হয়েছে। এই জায়গাতে অনেকের কনফিউশন, অনেকে মনে করে ভাই এক একটা থার্মোমিটার তো এক এক স্কেলের, তাহলে এক এক থার্মোমিটার এক এক স্কেলের, তাহলে এইটা তো এক এক স্কেলের জন্য তো প্রসারণটা এক এক রকম হওয়া উচিত, অনেকে এটা ভাবতে পারে। আচ্ছা তাহলে তুমি একটা আমাদের কথা বলো, বলো তো, বলো যে 1 কিলোমিটার বেশি নাকি 1000 মিটার বেশি? বলো 1 কিলোমিটার বেশি নাকি 1000 মিটার বেশি? বলো, তাহলে সেম, তাই না? 1 কিলোমিটার যা 1000 মিটার কি তাই সেম। এখন তুমি বলবা ভাই 1 কিলোমিটার দেখেন শুধু এক, আর 1000 কিলোমিটার একের পরে 3টা শূন্য, মানে 1000 মিটার একের পরে 3টা শূন্য, তাহলে একের পরে 3টা শূন্য এটা বেশি, আর এক এটা তো কম। তো এরকম যদি বলো তাহলে তো হবে না। দেখো সংখ্যা হ্যাঁ দুইটা আলাদা, কিন্তু দুইটা স্কেলও তো আলাদা, একটা কিলোমিটার স্কেল, একটা মিটার স্কেল। তো যেটাতে 1 কিলোমিটার যতটুকু পরিমাপ, যতটুকু 1000 মিটার পরিমাপ তো সেম, একইটুকু, একই পরিমাপ। দুই ক্ষেত্রে কোনটা বেশি দৈর্ঘ্য? দুইটাতে একই রকম দৈর্ঘ্য, কোনটা দৈর্ঘ্য তো কম না, কোনটা দৈর্ঘ্য তো বেশি না। তো ঠিক তেমনি ভাবে এই সবগুলো থার্মোমিটার, থার্মোমিটার পারদের প্রসারণ সেম হবে, কারণ টেম্পারেচার সেম, কিন্তু স্কেল যে এক একটা আলাদা, এই কারণে পার্ট দেখাবে আলাদা। অর্থাৎ ডিগ্রি সেলসিয়াসে তোমাকে যদি 10 ডিগ্রি সেলসিয়াস দেখায়, তাহলে ফারেনহাইটে 10 ডিগ্রি দেখাবে না, কেলভিনে সেটা 10 ডিগ্রি দেখাবে না, অন্য একটা পার্ট দেখাবে। বাট প্রসারণ তো পারদের সেম হবে, টেম্পারেচারটা তো সেম। তো এটাই হচ্ছে কাহিনী। কি কথা বুঝছো? তাহলে সবগুলো থার্মোমিটারে প্রসারণ কিন্তু একই রকম হবে। তাহলে সবগুলো থার্মোমিটারে পারদের ধরো প্রসারণটা এই লেভেলে হলো, ঠিক আছে? ধরো ভেতরে পারদ রাখা আছে, পারদের প্রসারণ এতটুকু। এবার আমরা এই সবগুলো স্কেলের জন্য তাপমাত্রাটা বের করতে চাই। তাহলে এটা ধরো এস, এটা হচ্ছে সি, এটা এফ, কে, র্যাঙ্কিং আর এন, রোমান হচ্ছে শুধু আর। তাহলে এবার দেখো একটু আগে আমরা একটা জিনিস দেখছি যে এই দেখো যে ডেল এক্স ডিভাইডেড বাই ডেল এক্স ওয়ান ডিভাইডেড বাই ডেল এক্স টু, ডেল থেটা ওয়ান ডিভাইডেড বাই ডেল থেটা টু কনস্ট্যান্ট। তাহলে আমরা যদি বলি এই স্কেলের ক্ষেত্রে এই যে এই বিন্দু আর এই বিন্দু টেম্পারেচারের ডিফারেন্স, এই দুই বিন্দু টেম্পারেচারের ডিফারেন্স, আর এই দুই বিন্দু টেম্পারেচার ডিফারেন্স, অর্থাৎ ডেল থেটা ওয়ান এবং ডেল থেটা টু, এটা হবে ধ্রুবক কে, কনস্ট্যান্ট। তাহলে আসো এস মাইনাস এম, এস মাইনাস এম, বি মাইনাস এম, ঠিক একইভাবে তাহলে এই স্কেলটার জন্য সি মাইনাস জিরো, 100 মাইনাস জিরো, 100 মাইনাস জিরো, তারপরে এফ মাইনাস 32, 212 বিয়োগ 32, তারপরে কে মাইনাস 273, তারপরে 373 বিয়োগ 273, তারপরে আর এন মাইনাস 491.67 র্যাঙ্কিং ডিভাইডেড বাই 671.67 বিয়োগ 491.67 বিয়োগ করলে 180 থাকে, তারপরে আর বিয়োগ 0 ডিভাইডেড বাই 80 বিয়োগ 0, 80 বিয়োগ হচ্ছে 0। এবার তুমি একটা কাজ করো, দেখো 212 বিয়োগ 32 এটা মানে হচ্ছে 180, 373 মাইনাস 273 মানে হচ্ছে 100, 100 বিয়োগ 0 মানে হচ্ছে 100, 80 বিয়োগ 0 মানে হচ্ছে 80। এবার তুমি একটা কাজ করো 20 দিয়ে গুণ করো, তাহলে দেখো সি বাই 5, এফ মাইনাস 32 বাই 9, ঠিক আছে? এটা 9 10 শেখার সূত্র, কে মাইনাস 273 ডিভাইডেড বাই আবার 5, তারপরে আর এন মাইনাস 491.67 ডিভাইডেড বাই 180, 20 দিয়ে গুণ করো নিচে হচ্ছে 9, তারপরে আর ডিভাইডেড বাই 80, 20 দিয়ে গুণ করো নিচে 4। তাহলে এই হচ্ছে তাপমাত্রার এক স্কেল থেকে অন্য স্কেলের পারস্পরিক রূপান্তর। এই জিনিসটা মাথায় রাখবা, পারস্পরিক রূপান্তর। এখন আমি যদি ডিগ্রি সেলসিয়াসে বলি 10 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটে কত? ওকে, এইটুকু নিয়ে ম্যাথ করো, সরি এইটুকু নিয়ে ম্যাথ করে ফেলবা, এইটুকু নিয়ে ম্যাথ করে ফেলবা। সি বাই 5, এফ মাইনাস 32 বাই 9, সি এর মান এক্স ধরবা, ধরে এফ এর মানটা কত বের করবা ধরো, ঠিক আছে? বা সরি, সি এর মানটা দেওয়া থাকবে ধরো 10, তাহলে এফ এর মানটা বের করবা। অনেক সময় বলবে যে ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে তাপমাত্রা একই থাকবে কোন ক্ষেত্রে, বা কোন তাপমাত্রায় একই পার্ট দেখাবে। ওকে, তাহলে সি আর এফ একই, তাহলে এটা এক্স, এটা এক্স। এবার ধরে এখান থেকে এক্স এর মানটা বের করবা, -40 মুখস্থ মান, তাই না? এমসিকিউ এর জন্য মুখস্থ। তো এইভাবে হিসাব নিকাশ করতে হবে।
তাহলে গেল। তাহলে মোটামুটি তাপমাত্রা রিলেটেড প্রথম এই যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র রিলেটেড যে আলোচনাটুকু ছিল সেটুকু ডান। তো এবার আসো আমরা একটা একটা করে ম্যাথ প্রবলেম সলভ করি। চলো শুরু করি। ওকে, বলা হচ্ছে একটি রোদ থার্মোমিটারে পানির ত্রৈধ বিন্দুতে রোধ 32.5 ওহম। ওই থার্মোমিটারটি সালফারের স্ফুটনাঙ্কে রোধ দেখায় 46.2 ওহম। সালফারের স্ফুটনাঙ্ক কত? সালফারের স্ফুটনাঙ্ক কত বলো? পানির ত্রৈধ বিন্দুর কথা বলছে, তাহলে কয় স্থির বিন্দু? এক স্থির বিন্দু। তাহলে পানির ত্রৈধ বিন্দুতে দেওয়া আছে, তাহলে টিটিপিতে এক্সটিপি দেওয়া আছে, গিভেন এক্সটিপি, তাহলে সেটা হচ্ছে 32.5 ওহম। এবার অজানা একটা তাপমাত্রা, সেটা হচ্ছে সালফারের স্ফুটনাঙ্ক। সেই স্ফুটনাঙ্কের রোধ হচ্ছে 46.2 ওহম। তো 46.2 ওহম এটা হচ্ছে আমাদের অজানা এক্স, তাহলে এক্স হচ্ছে 46.2 ওহম। তার জন্য টেম্পারেচার টি কত এটা আমাদের বের করতে হবে। তাহলে ডিরেক্ট সূত্র লিখে ফেলবে, এগুলো কিন্তু এমসিকিউতে আসবে। তাহলে টি হচ্ছে এক্স ডিভাইডেড বাই এক্সটিপি গুণ 273.16 কেলভিন। এবার মান বসো, এক্স এর মান 46.2 আর এক্সটিপি হচ্ছে 32.5 গুণ 273.16 কেলভিন। তাহলে কেউ একজন আমাকে একটু উত্তরটা বলো। 388.307 কেলভিন। অনেক সময় কি করতে পারে, এভাবে বলে দিয়ে ধরো বলছে সালফারের স্ফুটনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস, এরকম প্রশ্ন করলো, তখন তুমি ঘাবড়ে যাও যে কি ব্যাপার, যে ভাই এটা স্ফুটনাঙ্ক মানে সরি পানির ত্রৈধ বিন্দু দিয়ে বলছে, তাহলে তো এটা এক স্থির বিন্দুর ম্যাথ। আপনি বলছেন ভাই এক স্থির বিন্দু থাকলে ডিগ্রি সেলসিয়াসের সূত্র খাটানো যাবে না, এটা শুধুমাত্র কেলভিন বা পরম তাপমাত্রা স্কেলের জন্য প্রযোজ্য। তাহলে আবার কেমন মানে ডিগ্রি সেলসিয়াসে মান চাইছে, এটা আবার কেমন কথা? তো এটা যদি চাই তাহলে কি সমস্যা? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ম্যাথ করতে কোনো সমস্যা নেই। তুমি এভাবে হিসাব করে টি এর মানটা বের করে নিবা কেলভিনে, দেন এই কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করে নেবা। যে কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে কিভাবে, c/5 তারপরে k - 273 ডিভাইডেড বাই হচ্ছে 5, তার মানে 273 যোগ করে দিবা। নরমালি সেলসিয়াস আর কেলভিন স্কেলে কনভার্ট করা তো কঠিন কিছু না, কেলভিন স্কেলে যে মান দেওয়া থাকবে তার সাথে 273 বিয়োগ করে দিবা। ফারেনহাইটে চাইলে তখন একটু কঠিন হইতো, তখন একটু হিসাব হয়তো করা লাগতো। কি কথা বুঝছো? যেহেতু তুমি এক তাপমাত্রা স্কেল থেকে আরেক তাপমাত্রা স্কেলে পরিবর্তন হয়, তুমি সূত্র জানো, তো তুমি সেই সূত্র হুট করে খাটাই দিবা, তাহলে তো কাজ শেষ। ওকে, তাহলে গেল এটা। এবার আসো, ও একজন বলছো যে ভাই এখানে 273.16 দিবেন, দাও, ওটা দিলে তো খুবই ভালো, ঠিক আছে, না দিলেও সমস্যা নেই, তুমি এভাবে ধরে 273 ধরে করতে পারবা, কোনো সমস্যা নেই। এবার আসো 2 নম্বর, বলা হচ্ছে একটি স্থির আয়তনে চাপ থার্মোমিটার, একটি স্থির আয়তনে চাপ থার্মোমিটারে, একটি স্থির আয়তনে চাপ থার্মোমিটারে পানির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কে চাপ যথাক্রমে 15.2 মিলিমিটার মার্কারি ও 54.4 মিলিমিটার মার্কারি। একটি চুল্লিতে
চুল্লিতে গ্যাস থার্মোমিটারটা স্থাপন করলে গ্যাস থার্মোমিটারটি স্থাপন করলে তাপমাত্রা দেখায় 32 ডিগ্রি সেলসিয়াস। তাহলে চুল্লিতে গ্যাসের চাপ কত? চুল্লিতে গ্যাসের চাপ কত বের করতে হবে বলো। এবার এটা কয় স্থির বিন্দুর সাহায্যে? এটা কয় স্থির বিন্দু? 2 স্থির বিন্দু। পানির স্ফুটনাঙ্ক আর গলনাঙ্কের কথা বলা আছে। তো পানির গলনাঙ্ক হচ্ছে আইস পয়েন্ট। তো আইস পয়েন্টে উষ্ণতামিতিক ধর্ম মানে চাপ দেওয়া আছে 15.2 মিলিমিটার মার্কারি, এটা হচ্ছে এক্স আইস। আর স্ফুটনাঙ্কে দেওয়া আছে অর্থাৎ এক্স স্টিম, সেটা হচ্ছে 54.4 মিলিমিটার মার্কারি। তাহলে যখন চুল্লিতে স্থাপন করা হয়েছে তখন তাপমাত্রা, অজানা তাপমাত্রাটা এবার গিভেন, অজানা তাপমাত্রাটা দেওয়া আছে 32 ডিগ্রি সেলসিয়াস। তাহলে চুল্লিতে গ্যাসের চাপটা কত এটা আমাদের চাইছে, অর্থাৎ অজানা তাপমাত্রা যেটা দেওয়া সেটা গিভেন, ওই তাপমাত্রায় উষ্ণতামিতিক ধর্ম কত, এক্স কত, এটা আমাদের চাইছে। তাহলে তুমি কি করবা, কোন কনসেপ্ট এটা বোঝার পরে চট করে সূত্রটা লিখে ফেলবা। তাহলে টি ইকুয়াল টু, সরি এটা তো আমরা থিটা দিয়ে লিখি, থিটা ইকুয়াল টু এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই নিচে এক্স এক্স মাইনাস সরি এক্স মাইনাস এক্স আইস এক্স স্টিম মাইনাস সরি এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। দেখো একবার এন এর মান মৌলিক ব্যবধান বসাই দিব, যেহেতু ডিগ্রি সেলসিয়াসে বলে দিছে তাহলে আমরা এখানে 100 প্লাস হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বসাই দিব। তাহলে এবার আসো মান বসাই। তাহলে থিটার মানটা 32, এক্স মাইনাস এক্স আইস হচ্ছে 15.2 ডিভাইডেড বাই এক্স স্টিম 54.4 বিয়োগ 15.2 গুণ 100 প্লাস 0 ডিগ্রি সেলসিয়াস। তো 0 আর কি লিখবো, তাহলে এখান থেকে সবই জানো, শুধু জানো না হচ্ছে এক্স এর মান। এক্স এর মানটা কত আসছে 27.744, 27.744 এত মিলিমিটার মার্কারি। শেষ। ঠিক আছে, এগুলা কিন্তু এমসিকিউ তে আসবে, এগুলা কিন্তু এমসিকিউ টাইপ, নিয়ম রক্ষার জন্য একটা একটা করে ম্যাথ করছি। ওকে, এবার 3 নম্বর বলা হচ্ছে কোন তাপমাত্রায় ডিগ্রি সেলসিয়াস ও ডিগ্রি ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পার্থক্য 10 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা পুরাপুরি করে দিব না, জাস্ট খালি লাইন ধরাই দিব, কারণ এই টাইপের ম্যাথ তোমরা ছোটবেলা থেকে করে আসতে যাও। ঠিক আছে, ক্লাস 8 এর ম্যাথ। হ্যাঁ, তো এবার আসো, তাহলে কি বলছে, ডিগ্রি সেলসিয়াস আর ডিগ্রি ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পার্থক্য 10 হবে। দেখো পার্থক্য 10, উত্তর আসবে 4টা, 2 জোড়া উত্তর আসবে। কিভাবে ধরি সেলসিয়াস স্কেল যদি এক্স হয় তাহলে পার্থক্য ফারেনহাইট স্কেলের সাথে 10 হতে হবে। তাহলে ফারেনহাইট স্কেল হবে এক্স থেকে 10 বেশি, আবার 10 কমও হতে পারে। তাহলে একবার সি এর মান এক্স বসাইলে এফ এর মান নিবা এক্স প্লাস 10, আবার সি এর মান এক্স বসাইলে এফ এর মান নিবা এক্স মাইনাস 10। তাহলে দুইবার ম্যাথ করতে হবে। তাহলে সি বাই 5 এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তাহলে সি হচ্ছে এক্স ডিভাইডেড বাই 5, এফ এর মানটা বসাবো এক্স প্লাস 10 মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এখানে কোনাকুনি গুণটুন করবা, করে এক্স এর মানটা বের করবা। কেউ আমাকে একটু এক্স এর মানটা বলো তো, প্লাস দিয়ে এক্স এর মানটা কত আসছে এখান থেকে, মাইনাস 27.5, মাইনাস 27.5, এটা হচ্ছে এক্স এর মান। তো এক্স মানে কি সি, তাহলে অতএব সি হচ্ছে মাইনাস 27.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অতএব এফ হচ্ছে এর সাথে 10 যোগ, তাহলে মাইনাস 17.5 ডিগ্রি ফারেনহাইট। ওকে, এবার সেম ভাবে আবার সি বাই 5 এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তাহলে এক্স ডিভাইডেড বাই 5
x মাইনাস 10 মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তো এইখান থেকে x এর মানটা বলো কত আসে? এখান থেকে x এর মানটা -52.5 -52.5। তাহলে অতএব c যদি হয় -52.5 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তখন f হবে -10, তাহলে -62.5 ডিগ্রি ফারেনহাইট। তাহলে অ্যান্সার কিন্তু 4টা, অর্থাৎ এ এক জোড়া অ্যান্সার। ঠিক আছে, বুঝলা? দেখো এই কোশ্চেনটা এভাবেও করতে পারে যে মনে করো যে কোনো একটা তরলে থার্মোমিটার নিমজ্জিত করা হইলে ডিগ্রি সেলসিয়াস স্কেলের সাথে তাপমাত্রার একটা স্কেলে তাপমাত্রা একটা পাত্রে তাপমাত্রা দেখাই 10 বেশি, অন্য একটা পাত্রে তাপমাত্রা দেখাচ্ছে 10 কম। তাহলে ওই দুইটা পাত্রের তাপমাত্রা কত কত এটা বের করতে বলতে পারে। একই কথা, কি আমার প্রশ্নটা বুঝছো? মনে করো এরকম বলতে পারে যে ধরো এই একটা পাত্র আর এই একটা পাত্র, দুইটা পাত্রে দুইটা তরল আছে, ধরো পানি আছে ভিন্ন টেম্পারেচার। তো মনে করো একটা স্কেল, একটা থার্মোমিটার এই পাত্রে নিমজ্জিত করলাম, এই পাত্রে নিমজ্জিত করলে যে তাপমাত্রাটা আসলো সেটা ডিগ্রি সেলসিয়াসের সাথে 10 পার্থক্য। আবার এই পাত্রে নিমজ্জিত করলে যে তাপমাত্রা আসলো সেটা ডিগ্রি সেলসিয়াসের সাথে 10 পার্থক্য। ঠিক আছে, আর তুমি যে থার্মোমিটারটা নিমজ্জিত করছো সেটা হচ্ছে ফারেনহাইট থার্মোমিটার, এটা ফারেনহাইট থার্মোমিটার। তাহলে ফারেনহাইট থার্মোমিটারের দুইটা ভিন্ন ভিন্ন তাপমাত্রা 10 করে পার্থক্য দেখাইছে। তো এখন এই দুইটার তাপমাত্রা কত বের করো। তো ওই যে একটা হচ্ছে -17.5 আর একটা হচ্ছে -62.5, এভাবে এই যে তাপমাত্রার পার্থক্য, তো একই রকম আর কি। তাহলে এবার আসো 3 4 বলা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ও ফারেনহাইট, ডিগ্রি সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে ডিগ্রি সেলসিয়াস স্কেলে তাপমাত্রার ব্যবধান 20 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইটে ব্যবধান কত? বলো। ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার ব্যবধান 20 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইটে ব্যবধান কত? দেখো এবার ব্যবধান চাইছে, এবার কিন্তু তুমি এই সূত্র দিয়ে করতে যাইও না। c/5 f-32 ডিভাইডেড বাই 9। তো c এর মান বসাই দিলাম, c এর মান হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস বলছে, 20 বসালাম, 20/5 f-32/9। এখান থেকে f এর মান বের করলাম, কাজ শেষ। না, এভাবে করলে হবে না কিন্তু, ঠিক আছে, এভাবে করলে হবে না। তো কেন? যদি প্রশ্ন করতো ডিগ্রি সেলসিয়াসে পার্ট দেখাচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস, পার্থক্য না, তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রাটা কত হবে, কত দেখাবে, তাহলে এটা হইতো। কিন্তু আমার বলছে ডিগ্রি সেলসিয়াস স্কেলে যদি পার্থক্য 20 হয় তাহলে ফারেনহাইটে পার্থক্য কত। যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই, ডিগ্রি সেলসিয়াস স্কেলে যদি পার্থক্য 20 হয়, কেলভিনে পার্থক্য কত? কেলভিনে পার্থক্য 20, কারণ ডিগ্রি সেলসিয়াস স্কেল যে কয়টা ভাগে ভাগ করা, 100 ভাগে ভাগ করা, কেলভিন স্কেলও ঠিক সেই কয়টা ভাগে ভাগ করা, অর্থাৎ 100 ভাগে ভাগ করা। মনে করো কোন একটা বস্তুর তাপমাত্রা হচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াস, আর একটা হচ্ছে মনে করো 33 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এদের ব্যবধান কত? এদের ব্যবধান হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। এখন এই 13 কে যদি তুমি কেলভিনে কনভার্ট করো তাহলে 13 প্লাস 273 কেলভিন। আবার একে যদি তুমি কেলভিনে কনভার্ট করো তাহলে 33 প্লাস 273 কেলভিন। তা আমি যদি বলি পার্থক্যটা কত থাকলো, পার্থক্য কিন্তু 20 কেলভিনই থাকলো। অর্থাৎ ডিগ্রি সেলসিয়াসে পার্থক্য যা কেলভিনে পার্থক্য তাই, কিন্তু ফারেনহাইটে সেটা হবে না। কেন হবে না? কারণ ফারেনহাইটে ভাগ সংখ্যা আলাদা। ফারেনহাইট কয় ভাগে ভাগ করা? 180 ভাগে ভাগ করা। তো ডিগ্রি সেলসিয়াস কয় ভাগে ভাগ করা? 100 ভাগে ভাগ করা। তাহলে ডিগ্রি সেলসিয়াসের ঘরের ব্যবধান 20, পার্থক্য 20 মানে ঘর ব্যবধান কত? 20। তাহলে সেটা কি ফারেনহাইটে 20? না,
ফারেনহাইটে আরেকটু বেশি হওয়া উচিত না, যেহেতু ফারেনহাইটের ব্যবধান 180, তাহলে আরেকটু বেশি হওয়া উচিত। তো সেইটা কত হওয়া উচিত সেটা আমরা বের করতে চাই। তো এটা বের করার সূত্রটা কি দেখো, তুমি এই যে লিখো না c/5 f-32/9, এটা আসলে c-0/5। এই c-0 হচ্ছে দেখো তাপমাত্রার ব্যবধান, f-32 এটাই তো তাপমাত্রার ব্যবধান, তাহলে উপরে আসলে ব্যবধান, তাহলে ব্যবধান দিয়ে যখন আমরা সূত্রটা বলবো তখন হবে del c/5 del f/9 del k/5। দেখো মজার ব্যাপারটা দেখো, এখানে এই del k/5 del c/5 del k/5 5 5 কাটাকাটি, দেখো del c যা del k তাই, কারণ ব্যবধান একই। কিন্তু del c যা del f তাই না, কারণ নিচে 5 আর 9 ব্যবধান সেম না। ঠিক আছে, তাহলে বাকিগুলো যদি লিখি তাহলে লিখবো del rn ডিভাইডেড বাই হচ্ছে 9 আর del r ডিভাইডেড বাই হচ্ছে কত 4। এটা হচ্ছে ব্যবধানের সূত্র। তা আমাদের কোন স্কেল চাইছে, আমাদের চাইছে হচ্ছে কেলভিন আর ফারেনহাইট স্কেল, সরি ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে ফারেনহাইট স্কেল। তাহলে আমরা ওই দুইটা স্কেলের জন্য সূত্রটা লিখি। তাহলে del c ডিভাইডেড বাই 5 del f ডিভাইডেড বাই 9। del c হচ্ছে 20, তো 20/5 আর del f ডিভাইডেড বাই 9, তাহলে অতএব del f হচ্ছে 4 নং 36 ডিগ্রি ফারেনহাইট। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, বুঝতে পারছো? এগুলা কিন্তু ছোট ছোট এমসিকিউ তে আসবে। এবার আসো 5 নম্বর। বলা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে ডিগ্রি সেলসিয়াস স্কেলে ডিগ্রি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 5 মিনিটে 80 ডিগ্রি ফারেনহাইট থেকে 65 ডিগ্রি ফারেনহাইটে নেমে আসে। সরি 80 ডিগ্রি সেলসিয়াস থেকে 65 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। ফারেনহাইটে তাপমাত্রা অবনমনের হার কত? তাপমাত্রা অবনমনের হার বের করতে বলছে, মানে রেটিংটা বের করতে বলছে। তো রেটিংটা কি, তাপমাত্রা অবনমনের হারটা কি, মিনিটে বা সেকেন্ডে কি হারে তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কমতেছে। আগে দেখো তো ডিগ্রি সেলসিয়াস স্কেলে হারটা কত। ডিগ্রি সেলসিয়াস স্কেলে দেখো 80 থেকে 65 তে নেমে আসছে কয় মিনিটে? 5 মিনিটে। তাহলে ডিগ্রি সেলসিয়াস স্কেলে রেটটা হচ্ছে 80 বিয়োগ হচ্ছে 65 ডিভাইডেড বাই নিচে 5 মিনিট। তাহলে এই যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে এত ডিগ্রি সেলসিয়াস পার মিনিটে এত ডিগ্রি সেলসিয়াস নেমে আসতেছে। আমাদের এই অ্যান্সারটাই চাইছে যে কত ডিগ্রি ফারেনহাইট পার মিনিট। বুঝতে পারছো? কত ডিগ্রি ফারেনহাইট পার মিনিট অথবা কত ডিগ্রি ফারেনহাইট পার সেকেন্ড। এই যে তোমার ফারেনহাইট স্কেল অবনমনের হারটা বের করতে হবে। তাহলে তুমি আগে একটা জিনিস হিসাব করো, তুমি ডিগ্রি সেলসিয়াস স্কেলে তাপমাত্রার ব্যবধানটা থেকে ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পরিবর্তনটা এইটা আগে বের করে নাও। তাহলে del c/5, তাহলে del f/9, তাহলে del c হচ্ছে 80 বিয়োগ 65 ডিভাইডেড বাই 5 আর del f ডিভাইডেড বাই 9। তাহলে 80 বিয়োগ 65 ভাগ 5 গুণ 9 27। তাহলে অতএব del f এটা হচ্ছে 27 ডিগ্রি ফারেনহাইট। এবার তাপমাত্রা অবনমনের হার, তাহলে সেটা হচ্ছে del f ডিভাইডেড বাই t, যেহেতু ফারেনহাইট স্কেলে চাইছে। তাহলে 27 ডিগ্রি ফারেনহাইট ডিভাইডেড বাই t আমি মিনিটেই রাখি, 5 মিনিট। তাহলে 27 ভাগ 5 5.4 এত ডিগ্রি ফারেনহাইট পার মিনিট। ডান। ওকে দাদা, আগের ম্যাথে কি হয়েছে? দাদা আগের ম্যাথে কি হয়েছে? এইখানে সবাই কি আগের ম্যাথে ভুল গেছে অ্যান্সার? হ্যাঁ 4 নং 36 ঠিকই তো আছে।
ও সরি, এইগুলো কোনো ভুল না, এগুলো কোনো ভুল না, 6 লিখতে গিয়ে 9 হয়ে গেছে। ওকে, এবার আসো 6 নম্বর। ফারেনহাইট বনাম ডিগ্রি সেলসিয়াস স্কেলের তাপমাত্রার গ্রাফ আঁকো এবং ঢাল নির্ণয় করো। এবং কোণও নির্ণয় করো। ধরো এক্স অক্ষের সাথে কোণ, এক্স অক্ষের সাথে থিটা, কোণও নির্ণয় করবা। তাহলে ডিগ্রি ফারেনহাইট বনাম ডিগ্রি সেলসিয়াস। ওয়াই অক্ষে ধরো ডিগ্রি ফারেনহাইট নিলাম, এক্স অক্ষে ডিগ্রি সেলসিয়াস। এটা এটা ধরো না, ধরো এটা নিলা তা না, আমাদের বলে দিবে ফারেনহাইট বনাম ডিগ্রি সেলসিয়াস। তাহলে ফারেনহাইট বনাম ডিগ্রি সেলসিয়াস, এটা বনাম এটা, ঠিক আছে? তাহলে আমাদের এখান থেকে হিসাব নিকাশ করে এখন গ্রাফটা আঁকতে হবে এবং ঢাল কত বের করতে হবে। তাহলে করো তো দেখি। বলো, পারা যাবে? দেখো, c/5 f-32/9, সি আর এফ এর সম্পর্ক লাগবে। যেহেতু আমি এফ নিছি ওয়াই অক্ষে, তাহলে এফ সমান সমান কত সেটা বের করি, তাহলে আমি সমীকরণটা কেমন হবে বুঝতে পারবো। তাহলে f-32 এটা সমান সমান 9/5c। তাহলে f ইকুয়াল টু হচ্ছে 9/5c প্লাস 32। তো দেখো এটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c সমীকরণ। f না হয়েছে কোন অক্ষে? y অক্ষে। y ইকুয়াল টু m, এটা ঢাল m, c না হয়েছে কোন অক্ষে? x অক্ষে, x প্লাস c, c হচ্ছে স্লোপ 32, সরি c স্লোপ বলতেছি, ইন্টারসেপ্ট। তাহলে দেখো c হচ্ছে y অক্ষ থেকে ছেদ করা অংশ। তাহলে y অক্ষ থেকে ছেদ করে নেওয়া অংশ, সেটা নিচের দিকে না উপরের দিকে? দেখো প্লাস 32, তার মানে উপরের দিকে। এইটুকু হচ্ছে প্লাস 32। এবার তারপরে সম্পর্কটা কেমন হবে? ঢালটা পজিটিভ, ঢাল হচ্ছে যে আমাদের চাইছে না ঢাল কত, তো ঢাল হচ্ছে 9/5, এটা হচ্ছে ঢাল। তো ঢালটা কি? পজিটিভ ঢাল, পজিটিভ ঢাল। তো পজিটিভ ঢাল মানে ঊর্ধ্বগামী, তাহলে এখান থেকে এইভাবে ঊর্ধ্বগামী হবে। আর কোণ কত তৈরি করে? এক্স অক্ষের সাথে এই রেখাটা কত কোণ তৈরি করবে, এই থিটাটা বের করতে বলছে। তাহলে ঢাল মানে তো ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত? 9/5। অর্থাৎ থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 9/5। তাহলে ট্যান ইনভার্স 9 সরি এটা তো আমার রেডিয়ান মোডে আছে, এটাকে ডিগ্রি মোডে নিয়ে নিই আগে। 3 ট্যান ইনভার্স 9/5, তাহলে কোণের মানটা আসছে 60.945 এত ডিগ্রি। ঠিক আছে, এই যে কোণটা এটা হচ্ছে 60.945 এত ডিগ্রি। হয়ে গেল, শেষ। ছোট্ট একটা কোশ্চেন। ওকে, ক্লিয়ার? ওকে, এবার আসো কত নম্বর করলাম? 6, 7। এবার বলা হচ্ছে পরম তাপমাত্রার স্কেলে এ ও বি থার্মোমিটারে ত্রিবিন্দু মানে ত্রৈধবিন্দু আর কি, ত্রিবিন্দু যথাক্রমে 200A ও 350B। তাহলে TA ও TB এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ধরো দুইটা ভিন্ন ভিন্ন থার্মোমিটার, তো সেই দুইটা ভিন্ন ভিন্ন থার্মোমিটারে দুইটা ভিন্ন ভিন্ন ধরো তাপমিতিক বস্তু ব্যবহার করা হয়েছে।
ধরো একটাতে ধরো পারদ মানে ব্যবহার করা হয়েছে, অন্যটাতে ধরো পানি ব্যবহার করা হয়েছে বা এরকম কিছু একটা। তো দুইটা ভিন্ন ভিন্ন হচ্ছে পদার্থের জন্য দুইটা ভিন্ন ভিন্ন পানির ত্রৈধবিন্দু, মানে সরি শুধু ত্রৈধবিন্দু, পানির ত্রৈধবিন্দু বলে নাই, দেখো ত্রিবিন্দু বলছে, ত্রিবিন্দু যথাক্রমে 200 A আর 350 B। তাহলে এ থার্মোমিটারের জন্য 200 A, বি থার্মোমিটারের জন্য হচ্ছে 350 B। এখন বলছে এ এবং বি এর যে টেম্পারেচার হবে সেই টেম্পারেচার মধ্যে রিলেশনটা কেমন হবে। তো চলো হিসাব করি। তাহলে এ থার্মোমিটারের জন্য আমরা পানির ত্রৈধবিন্দুর জন্য মানে এক স্থির বিন্দুর জন্য যে সূত্রটা আমরা জানি, সেই সূত্রটা হচ্ছে T = x ডিভাইডেড বাই x টিপি ইনটু ছিল, দেখো খেয়াল করো 273.16 কেলভিন, ত্রৈধবিন্দুটাই আমরা বসাই দিতাম। তাহলে এখানে বসবে ত্রৈধবিন্দু, কার এর ত্রৈধবিন্দু কত, এর ত্রৈধবিন্দু হচ্ছে 200, এই যে 200 A, ঠিক আছে কথা বুঝছো। তাহলে এটা হচ্ছে TA। এবার বি এর জন্য, তাহলে বি এর জন্য যদি বসাই তাহলে TB এটা হচ্ছে x ডিভাইডেড বাই x টিপি, এটা হচ্ছে 350। এবার আমাদের চাইছে TA এবং TB এর মধ্যে সম্পর্ক, ভাগ দিয়ে দাও। তাহলে TA ডিভাইডেড বাই TB শেষ। তাহলে ভাগ দিলে এটা কাটাকাটি গেল, এখানে 200 350, তাহলে 50 দিয়ে ভাগ করো। তাহলে 50 দিয়ে যদি ভাগ করো তাহলে TA বাই TB 50 দিয়ে যদি ভাগ করো তাহলে উপরে 4 আর নিচে হচ্ছে কত 5, না সরি উপরে 4 আর নিচে হচ্ছে 3 × 6 আর 1 7 7। তাহলে অতএব TA এবং TB এর সম্পর্ক চাইছে, তাহলে TA = 4/7 TB। এটা হচ্ছে সম্পর্ক, এমসিকিউ টাইপ কোশ্চেন। ওকে ক্লিয়ার। এবার আসো ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ম্যাথ। একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার গলন্ত বরফে 5 ডিগ্রি এবং বাষ্পে 97 ডিগ্রি পার্ট দেয়। থার্মোমিটারটি কোন তরলে 48 ডিগ্রি পার্ট দিলে ওই তরলের তাপমাত্রা কত, ওই তরলের প্রকৃত তাপমাত্রা কত, ঠিক আছে। একটা গল্প শোনো। ধরো একটা পুরনো থার্মোমিটার, ধরো তোমার নানা তোমাকে গিফট করে গেছে একটা থার্মোমিটার, সেটা নানার আমলের থার্মোমিটার, অনেক পুরনো থার্মোমিটার। তো এই থার্মোমিটার এখন এই পরিস্থিতি আর ভালো নাই, তো তুমি ধরো নানার স্মৃতি হিসাবে তুমি রেখে দিছো। এখন এই থার্মোমিটারটা গলন্ত বরফে 5 ডিগ্রি পার্ট দেখায়, কিন্তু ওখানে গলন্ত বরফে দেখানো উচিত ছিল 0 ডিগ্রি। ফুটন্ত পানিতে মানে বাষ্পে 97 ডিগ্রি পার্ট দেখায়, যেখানে দেখানোর কথা ছিল 100 ডিগ্রি। তাহলে সঠিক পার্ট দেখাচ্ছে না, ভুল দেখাচ্ছে। এখন মনে করো বাসায় ইমার্জেন্সি কারো জ্বর টর হয়ে গেছে, এখন মনে করো রাতের বেলা তুমি জ্বর পরিমাপ করবা, বাসায় ভালো থার্মোমিটার নেই, ওই অজানা ত্রুটিপূর্ণ থার্মোমিটারটাই আছে যেটা দিয়ে সঠিক তাপমাত্রা পরিমাপ করা যায় না, যেটার নিম্ন স্থির বিন্দু উচ্চ স্থির বিন্দু ঠিক নাই। এখন তুমি এই থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরিমাপ করছো, ধরো পরিমাপ করে পাইছো 48 ডিগ্রি। দেখো এখানে কিন্তু 5 ডিগ্রি সেলসিয়াস লেখা নাই, 97 ডিগ্রি সেলসিয়াস লেখা নাই, কারণ এটা তো এখন সেলসিয়াস স্কেল নাই, এটা তো অন্য একটা স্কেল হয়ে গেছে। এখন এই থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরিমাপ করে তুমি পাচ্ছ হচ্ছে 48 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে এটা কি সঠিক তাপমাত্রা? না, এটা তো ভুল তাপমাত্রা। কিন্তু তারপরও তুমি এই থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরিমাপ করছো, কোনো সমস্যা নেই, তুমি ওই ভুল থার্মোমিটার দিয়ে ভুল তাপমাত্রা পরিমাপ করো, তারপরে জাস্ট একটু ছোট্ট ক্যালকুলেশন করবা, করলে আসলে সঠিক তাপমাত্রা কত সেটা তুমি হিসাব করতে পারবা। ধরো ইমার্জেন্সি সিচুয়েশনে ওই থার্মোমিটারটা তোমার ব্যবহার করা লাগতেছে, তোমার কাছে ভালো থার্মোমিটার নেই, তারপরও তোমার ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটার দিয়ে তুমি সঠিক তাপমাত্রা পরিমাপ করতে পারবা, ঠিক আছে। এখানেই হচ্ছে ইঞ্জিনিয়ারিংটা। তাহলে আমরা কিভাবে এই ভুল থার্মোমিটার দিয়েও সঠিক তাপমাত্রা পরিমাপ করতে পারবো সেই জিনিসটা একটু দেখবো। দেখো এটা একটা নতুন স্কেল হয়ে গেছে, ঠিক আছে, ধরো নানার স্কেল,
ঠিক আছে, তোমার নানার নাম দিয়ে একটা স্কেল বানাবা, ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াসের নামে যদি হইতে পারে, কেলভিন কেলভিনের নামে যদি একটা স্কেল হইতে পারে, তাহলে তোমার নাম নানার নামেও একটা স্কেল হইতে পারে, তাই না? তুমিও একটা স্কেল আবিষ্কার করতে পারো। যেমন ডিগ্রি সেলসিয়াসের নিম্ন স্থির বিন্দু কত? 0 ডিগ্রি। তোমার নানার স্কেলের নিম্ন স্থির বিন্দু হচ্ছে 5 ডিগ্রি। ফারেনহাইটের কত? 32 ডিগ্রি। তারপরে উচ্চ স্থির বিন্দু ডিগ্রি সেলসিয়াসের কত? 100 ডিগ্রি। ফারেনহাইটের হচ্ছে 212 ডিগ্রি। তোমার নানার স্কেল হচ্ছে 97 ডিগ্রি। সমস্যা আছে কোনো? তাহলে নতুন একটা স্কেল হয়ে গেছে, এটা নতুন একটা স্কেলের থার্মোমিটার হয়ে গেছে, এটাই হচ্ছে কাহিনী। তাহলে দুটা থার্মোমিটার পাশাপাশি এঁকে ফেলবে। এবার কথা হচ্ছে থার্মোমিটার আঁকার দরকার নেই, এরকম দাগ দিয়ে দিবা, দিয়ে একটার উপরে লিখবা ভালো, আর একটার উপরে লিখবা ত্রুটিপূর্ণ। এই যে এটা ধরো ভালো, আর এটা হচ্ছে ত্রুটি। এবার ভালো থার্মোমিটার যেটা, সেটা তো ভাই 0 ডিগ্রি দেখাবে, কিন্তু ত্রুটি যেটা ওটা দেখাচ্ছে 5 ডিগ্রি। ভালো থার্মোমিটার যেটা সেটা তো 100 ডিগ্রি দেখাবে, তাহলে ত্রুটি যেটা সেটা দেখাচ্ছে 97 ডিগ্রি। এবার ত্রুটি যেটা সেটা যখন দেখাচ্ছে কত? 48 ডিগ্রি, তখন প্রকৃত তাপমাত্রাটা সি কত বের করতে হবে। তাহলে এই আগের মতো নিয়ম, এই দুই বিন্দুর ডিফারেন্স আর এই দুই বিন্দুর ডিফারেন্সের অনুপাতটা একটা ধ্রুব সংখ্যা। তাহলে সি মাইনাস 0, 100 মাইনাস 0, তারপরে 48 মাইনাস 5, তারপরে কত? 97 মাইনাস 5। তাহলে এখান থেকে সবই জানি, তো জানি না কার মান? সি এর মান, তো সি এর মানটা বের করে নিব, শেষ। তাহলে সি এর মান কত আসছে? 46.76, তাহলে 46.76 এত ডিগ্রি, এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস স্কেলের সঠিক মান। অনেকে বলতে ভাই ডিগ্রি সেলসিয়াস কেন বের করলেন? দেখো কিছু বলা না থাকলে ডিগ্রি সেলসিয়াসটা আমরা বের করি। আর কথা হচ্ছে এই ম্যাথ তোমার রিটেনে আসবে না, আসবে এমসিকিউতে। তোমার অপশনে 4টা অপশন থাকবে, তো সেই 4টা অপশন দেখেই তুমি বুঝতে পারবে আসলে কোন স্কেলে বের করতে হবে। যদি অপশনগুলো থাকতো হচ্ছে ফারেনহাইটে, তাহলে তুমি অবশ্যই এটা ডিগ্রি সেলসিয়াসের হিসাবটা করতে না, তুমি তখন ফারেনহাইটের হিসাব করতে। কিভাবে? তখন ফারেনহাইট স্কেলে লিখে নিতা, এটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, 212 ডিগ্রি ফারেনহাইট, তাহলে 48 ফারেনহাইট এফ এর মান কত? তখন তুমি এফ মাইনাস 32, তারপরে 212 বিয়োগ 32, এখানে 48 বিয়োগ 5, তারপরে হচ্ছে 97 বিয়োগ 5, এখান থেকে তুমি এফ এর মানটা বের করে নিতে, এফ এর মানটা বের করে নিতে হয়ে যেত। এই হচ্ছে কাহিনী। কি ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এবার একটা ম্যাথ করো। বলা হচ্ছে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার গলন্ত বরফে 15 ডিগ্রি, গলন্ত বরফে 15 ডিগ্রি এবং 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 ডিগ্রি পার্ট দেখায়, 100 ডিগ্রি পার্ট দেখায়। প্রকৃত তাপমাত্রা, প্রকৃত তাপমাত্রা 120 ডিগ্রি ফারেনহাইট হলে ওই থার্মোমিটার কত পার্ট দেখাবে? ওই থার্মোমিটার কত পার্ট দেখাবে? ওই থার্মোমিটার কত পার্ট দেখাবে? তো করো তো নিজেরা, নাও টাইমার দিয়ে দিচ্ছি 1 মিনিট, নিজেরা করো, এই ম্যাথটা নিজেরা করবা। কালকে রেজাল্ট টেনশনে বসে পড়াই মন দিতে পারছি না, পড়াই মন দেওয়া লাগবে না। পড়াই মন দিয়ে কি হবে? পড়ে কি হবে বলো? লো ব্যাটারি, your Mac will be sleep soon, let's plug in.
কি রে